নমস্কার বন্ধুরা, দীপক বাবু প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে চান এবং এটা তিনি 30 বছর ধরে করে যেতে চান। তো তার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান কি হবে? তো তার জন্য এই ইনভেস্টমেন্ট প্ল্যান তো আমরা তৈরি করব, কিন্তু তার আগে 3টে কাজ আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। প্রথম যেটা, সেটা হলো এমার্জেন্সি ফান্ড। আপনার 6 মাসের যে খরচা, সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটেতে রেখে দেবেন, কারণ যে কোনো সময় এমার্জেন্সিতে আপনার এই টাকাটা লাগতে পারে। নাম্বার 2, আপনার এবং আপনার ফ্যামিলির জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই নিতে হবে। হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে একটা থাম্ব রুল আছে যে আপনার শহরেতে একটা হার্ট সার্জারির জন্য যে পরিমাণ খরচা, সেই পরিমাণ খরচা আপনার ফ্যামিলির প্রতি মেম্বারের জন্য ইনশিওর রাখতে হবে। মনে করুন আমার শহরেতে এখন হার্ট সার্জারির জন্য খরচা 1.5 লাখ টাকা এবং আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তাহলে আমাকে 7.5 লাখ টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে। এবং নাম্বার 3, সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স। আপনাকে আপনার অ্যানুয়াল যে ইনকাম তার 10 গুণ আপনাকে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে। এবং এই লাইফ ইন্স্যুরেন্সটা আপনি টার্ম ইন্স্যুরেন্স নেবেন, তাহলেই আপনার সবথেকে কম কস্টেতে হয়ে যাবে। তো এই 3টে স্টেপ কমপ্লিট করার পরে আমরা পুরো সেফটি মেজার্স যেটা আছে সেটা আমরা কমপ্লিট করে নিলাম। এইবার আমরা দীপক বাবুর জন্য ইনভেস্টমেন্ট প্ল্যানিং তৈরি করব। তো আমরা দেখতে পাচ্ছি যে দীপক বাবু আগামী 30 বছরের জন্য ইনভেস্ট করতে চান। তো এর থেকে বোঝা যাচ্ছে যে দীপক বাবুর বর্তমান বয়স 30 বা 35-এর কোটাই আছে। তো এই বয়সেতে তিনি আসলে ওয়েলথ ক্রিয়েশন স্টেজেতে আছেন। এই সময়তে তার মুখ্য যে উদ্দেশ্য হবে ওয়েলথ ক্রিয়েট করা। তো ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে? গ্রোথ অ্যাসেটে ইনভেস্ট করতে হবে। বিভিন্ন ধরনের ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্টমেন্টের অপশান আপনার কাছে থাকতেই পারে, কিন্তু যদি আপনি তাদের রিটার্নটা দেখেন তাহলে দেখতে পাবেন যে তাদের রিটার্নটা ওই 6 থেকে 7.5 এই পার্সেন্টেজের মধ্যেই আছে। আবার যদি আমি আমাদের দেশের ইনফ্লেশনের রেট দেখি, সেটাও 7 থেকে 7.5%। তাহলে আমি ইনভেস্ট করার পর যে পরিমাণ রিটার্ন পেলাম, প্রতি বছর ইনফ্লেশনটাও ঠিক সেই পরিমাণ থাকার জন্য আমার ওয়েলথের কোনো গ্রোথ তো হলো না। তো সেই কারণের জন্যই আমি কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করব না, আমি 100% গ্রোথ অ্যাসেটে ইনভেস্ট করব। এবার গ্রোথ অ্যাসেটের মধ্যে কি কি থাকছে? প্রথম যেটা, সেটা হলো ইকুইটি, অর্থাৎ কোম্পানির শেয়ার বা স্টক। এবার স্টক মার্কেটেতে ইনভেস্ট করতে গেলে স্পেশালাইজড নলেজ দরকার হয়। তো অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে, আবার সময় নাও থাকতে পারে। তো সেই কারণের জন্য আমি স্টক মার্কেটেতে ইনভেস্ট করব, কিন্তু আমি নিজে ইনভেস্ট না করে মিউচুয়াল ফান্ডের রুট দিয়ে যাব। মিউচুয়াল ফান্ড সেইগুলোই আমি চুজ করব যে মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে ইকুইটিতে ইনভেস্ট হয়, অর্থাৎ আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব। এইবার যে 10,000 টাকা আমি ইনভেস্ট করতে চাই, সেই 10,000 টাকাটা আমি 3টে মিউচুয়াল ফান্ড স্কিমেতে ভাগ করে নেব। প্রথম যে স্কিমটা থাকছে সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে আমি প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করব। দ্বিতীয় যে ক্যাটাগরিটা, সেটা হলো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এখানে আমি প্রতি মাসে 3,000 টাকা ইনভেস্ট করব। এবং 3 নম্বর যে ক্যাটাগরিতে আমি ইনভেস্ট করব সেটা হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এখানে আমি প্রতি মাসে 2,000 টাকা ইনভেস্ট করব। এবার প্রশ্ন আসবে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড তো অনেক আছে, তার মধ্যে আমি কোন ফান্ড সিলেক্ট করব? এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, কখনো বেস্ট মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য টাইম ওয়েস্ট করবেন না। আপনার উদ্দেশ্য হবে একটা ভালো মিউচুয়াল ফান্ড খোঁজা। ইংরেজিতে একটা কথা আছে যে বেস্ট ইজ দ্য এনিমি অফ গুড। মানে আমি যদি সবসময় বেস্টটা খুঁজতে যাই না, তাহলে আমি আসলে কোনো একটা ভালো কিছুই খুঁজে পাবো না। কারণ যখনই আপনি বেস্ট জিনিসটা খুঁজতে যাবেন, তখন দেখবেন যে বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন মন্তব্য করেছে। এক্সপার্ট এ বলছে এটা বেস্ট, এক্সপার্ট বি বলছে ওটা বেস্ট। তো সেই কারণের জন্য আপনি কনফিউজড হয়ে যাবেন এবং এমন একটা পজিশন বা সিচুয়েশন আপনার জন্য তৈরি হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। মানে আপনি এত বেশি অ্যানালিসিস করে ফেলেছেন যে আপনি প্যারালাইজড হয়ে যাবেন, আলটিমেটলি আপনি কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না। সেই কারণের জন্য আমি সবসময় বলি যে বেস্ট দরকার নেই, আপনি একটা গুড খুঁজুন, অর্থাৎ একটা ভালো খুঁজে নিন। আপনার কাজটা সহজ করে দেওয়ার জন্য আমি আপনাকে টপ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের একটা লিস্ট বানিয়েছি। আমি শুধু একটা জিনিসই দেখেছি যে এই ফান্ডগুলো কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে কিনা, অর্থাৎ গত 3 বছর, 5 বছর এবং 10 বছরে এদের যে করসপন্ডিং বেঞ্চমার্ক আছে, সেই বেঞ্চমার্কের কাছাকাছি বা বেঞ্চমার্কের থেকে ভালো রিটার্ন দিয়েছে কিনা। তো এই লিস্টটা আপনাকে আমি শো করছি, কোনো রেকমেন্ডেশন নয়, এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে এইগুলো মোটামুটি সবাই ভালো রিটার্ন দিয়েছে।
আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ফান্ডটা গত 3 বছরে বেস্ট রিটার্ন দিয়েছে, দেখা যাবে 5 বছরে সেটা সেকেন্ড বা থার্ড পজিশনে চলে গেছে। আবার কোনো ফান্ড যেটা গত 10 বছরে হায়েস্ট রিটার্ন দিয়েছিল সেটা দেখা যাবে গত 3 বছরে 2 নম্বর বা 3 নম্বর পজিশনে চলে গেছে। তো সেই কারণের জন্যই বললাম যে এদের মধ্যে যে কোনো একটাকে বেছে নিন। এই যে লিস্টে আছে, এই লিস্টে যে ফান্ডগুলো আছে তার মধ্যে সব থেকে কম রিটার্ন যে ফান্ডটা দিয়েছে সেই পরিমাণ রিটার্নও যদি আপনি পান না, তাহলেও আপনি একটা হিউজ অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক তেমনিভাবে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের একটা লিস্টও আমি বানিয়ে রেখেছি। এই লিস্ট থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিন। তারপরে আসছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের লিস্টও আপনাকে আমি শো করলাম। এই লিস্টে আপনি ভালো করে দেখিয়ে নিন এবং এই লিস্টের ভেতর থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউচুয়াল ফান্ড স্কিম সিলেক্ট করে নিতে পারেন। যে ফান্ড হাউস বা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের উপর আপনার ভরসা আছে তাদের যদি ফান্ড থাকে সেই ফান্ডটি আপনি সিলেক্ট করে নিন, কোনো অসুবিধে নেই, যে কোনো একটা ফান্ড সিলেক্ট করে নিলেই হবে। এইবার প্রশ্ন আসবে যে এই যে টাকাটা যেটা আমি এসআইপিতে ইনভেস্ট করছি 30 বছর পরে আমি কত টাকা এক্সপেক্ট করতে পারি। চলুন আমরা একটা এস্টিমেট করে নিই যে 30 বছর পরে আমরা কত টাকা পেতে পারি, তার একটা ক্যালকুলেশন হয়ে যাক। তো প্রথম যে হিসেবটা করব সেটা আমরা নর্মাল কন্ডিশনে হিসেব করব। নর্মাল যেরকম গ্রোথ গত 10 বছরেতে আমাদের ইকোনমিতে দেখতে পাচ্ছি সেই রকম গ্রোথ যদি থাকে তাহলে কীরকম রিটার্ন আসতে পারে তার উপর বেস করে এই ক্যালকুলেশনটা। তো প্রথমে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি যদি দেখি যে এদের বেঞ্চমার্ক রিটার্ন যেটা সেটা হচ্ছে 15.50%। আমি কিন্তু এই রিটার্নটা কনসিডার করব না, আমি 3% টলারেন্স হাতে নিয়ে রাখবো। তো আমার এক্সপেকটেশন থাকবে অ্যাটলিস্ট 12%। তো যদি আমার 5,000 টাকা 30 বছরের জন্য 12% রিটার্ন আসে তাহলে আমার টোটাল ফান্ড ভ্যালু কত আসছে দেখুন, আপনাকে আমি শো করছি, সেটা আসছে 1,76,49,569 টাকা। তো এটা গেল ফ্লেক্সিক্যাপ ফান্ডের হিসেব। ঠিক তেমনিভাবে লার্জ অ্যান্ড মিড ক্যাপের ক্ষেত্রে আমার এক্সপেক্টেড রিটার্ন থাকবে 15%, যদিও বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন দিয়েছে। তো এর ক্ষেত্রে 30 বছর পরে কত ভ্যালু আসছে সেটা এলো 2,10,29,462 টাকা। ঠিক তেমনিভাবে স্মল ক্যাপের আমি হিসেব যদি করি তাহলে দেখা যাচ্ছে যে স্মল ক্যাপের ক্ষেত্রে আমার টোটাল ভ্যালুটা আসছে 1,77,40,962 টাকা। তো ইন টোটাল এই তিনটে ফান্ড মিলিয়ে আমার 30 বছর পরে টোটাল কত কর্পাস হচ্ছে সেটা প্রায় 5,64,00,000 টাকার মতো আসছে। তো বুঝতেই পারছেন কি বিরাট এবং হিউজ একটা অ্যামাউন্ট তৈরি হতে পারে। এইবার যদি আমি একটুখানি কনজারভেটিভ ফিগার ধরি, মনে করলাম যে আগামী 30 বছর ইন্ডিয়ান ইকোনমিতে হয়তো এত ভালো রিটার্ন আর নাও দিতে পারে, কারণ যখন কোনো ইকোনমি ডেভেলপিং পজিশনেতে থাকে সেই সময়তে সেই কান্ট্রির শেয়ার মার্কেট থেকে যেরকম রিটার্ন আসে যখন সেটা ম্যাচিওর করে যায় তখন কিন্তু সেরকম ভালো রিটার্ন আর পাওয়া যায় না। তো 30 বছরের শেষের দিকগুলোতে দেখা যাবে যে ইন্ডিয়ান ইকোনমি হয়তো আরও অনেক বেশি ম্যাচিওর করে গেছে, তখন হয়তো মিউচুয়াল ফান্ড থেকে আর এই স্টেলার যে রিটার্ন এখন পাচ্ছি সেরকম নাও পেতে পারি। সেই কারণের জন্য আমি একটা অ্যাভারেজ 12% রিটার্ন ধরে নিলাম। এইবার আমার এই পোর্টফোলিও থেকে যদি আমি অ্যাভারেজ 12% রিটার্নও ধরি তাহলেও 30 বছর পরে আমার যে ফান্ড ভ্যালু হবে সেটা হলো 3,53,00,000 টাকা। সেটাও একটা বিরাট বড় অ্যামাউন্ট। তো এই যে বিরাট রিটার্ন 3 কোটি 5 কোটি এই সমস্ত রিটার্ন পাই কিন্তু সম্ভব, কিন্তু এই সময়তে আমাদেরকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে 30 বছর কিন্তু অনেক বড় সময়। সেই কারণের জন্যই আমাদের বিহেভিয়ারটা কিন্তু ম্যানেজ করতে হবে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে অ্যাডভাইস দিয়ে চলে গেলাম এখানে ইনভেস্ট করুন, কিন্তু দেখা যাবে যে মাঝপথে আপনি থেমে গেলেন বা মাঝপথে আপনি ডাইভার্ট হয়ে গেলেন। সেটা যাতে না হয় তার জন্য আপনাকে এই গ্রাফটা শো করছি। এই গ্রাফটা দেখুন, এই গ্রাফটা হলো আমাদের সেন্সেক্সের হিস্টোরিক্যাল রিটার্ন। আমি 1986 সাল থেকে 2023 সাল পর্যন্ত এর যে রিটার্নের গ্রাফ এটা আপনাকে শো করছি। এইবার এই গ্রাফে আপনি দেখুন কিছু কিছু জায়গায় আমি কালো কালো গোল গোল চিহ্ন দিয়ে রেখেছি। এই কালো কালো গোল গোল যে চিহ্নগুলো আছে ওই সময়তে মার্কেট ওই সময়ের এভার হায়েস্ট ছিল, অর্থাৎ ওই সময় মার্কেট পিকেতে ছিল এবং সেই কারণের জন্য ওই সময়তে দেখা যাবে যদি আপনার পোর্টফোলিও যেটা থাকবে সেটা সবথেকে বেশি রিটার্ন দিয়ে থাকবে। তো এই সময়তে কি হয়, যখন মার্কেট আপনার পিকেতে থাকে সেই সময়তেই আপনার মনে হতেই পারে যে মার্কেট অল টাইম হাই আছে, সুতরাং আমি বিক্রি করে বেরিয়ে যাই বা বিক্রি করে বাকি টাকাটা এবার ফিক্সড ডিপোজিটে জমা করে দিই। কে বলতে পারে এরপরে হয়তো মার্কেট আবার ডাউন হয়ে যেতে পারে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন, মার্কেট 2011 সালে যখন পিকেতে ছিল তখন হয়তো সেই সময় কেউ ভাবতে পারেনি যে 2015 সালে যে পিকে আছে সেটা হতে পারে, কিন্তু সেটাও হয়েছে। ঠিক তেমনিভাবে 2021 সালে যখন মার্কেট পিকেতে ছিল এবং 40-50 হাজারের রেঞ্জে ছিল তখনও কেউ ভাবতে পারেনি যে মার্কেট 65,000-এর পিকে যাবে। ঠিক তেমনিভাবে আজকে 2023-এ দাঁড়িয়ে আমরা যখন বলছি যে মার্কেট অল টাইম হাই আছে, কেউ জানে না যে এই 65,000টাই 1 লাখে পৌঁছে যাবে। সুতরাং
এই যে কালো কালো জায়গাগুলো আছে এইগুলো হলো আমাদের গ্রিড, মানে আমাদের লোভ। তো সেই গ্রিডটাকে কিন্তু আপনাদেরকে ওভারকাম করতে হবে। ঠিক তেমনিভাবে কতগুলো জায়গায় আমি লাল লাল দাগ দিয়ে দিয়েছি। এই জায়গাগুলোতে মার্কেট ক্র্যাশ করে গেছে, অর্থাৎ মার্কেট ডাউন হয়ে গেছে। তো এই সময় আসে ফিয়ার বা ভয়। তো তখন কি হতে পারে, ফিয়ারের সময়তে আপনি আর নতুন করে ইনভেস্ট করতে না পারেন, বা আপনার যেটা এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে সেটাকে আপনি বেচে দিয়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু সেটা করলেও কিন্তু হবে না, 30 বছর আপনাকে ওয়েট করতে হবে। তো এই গ্রিড আর ফিয়ার, মানুষের এই যে দুটো বড় হিউম্যান ইমোশন, এই দুটো ইমোশনের উপর কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। সেই কারণের জন্য এই গ্রাফটা আপনাকে শো করলাম। আর একটা ডেটা আপনাকে দেখায়, সেটা হলো যে গত 30 বছরেতে ইন্ডিয়ান মার্কেটেতে যে ক্র্যাশ হয়েছে, অর্থাৎ হঠাৎ করে সেন্সেক্স ডাউন হয়ে গেছে। টপ 10 ক্র্যাশ আপনাকে আমি শো করছি, পুরো লিস্টটা আপনাকে আমি দেখাচ্ছি, পুরো ডেটা আপনাকে আমি রিড করছি না। এই লিস্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে যখন মার্কেটটা ক্র্যাশ করেছে না, সেই সময়তে ওই সময় মানুষের মনে হতে পারে মার্কেট বুঝি আর কোনো দিন রিকভার করবে না। সেটা হর্ষদ মেহতার কেসই বলুন বা রিসেন্টলি কোভিড-19-এর কেসই বলুন, ওই সময়তে কিন্তু যারা ইনভেস্টার ছিল তাদের মনে এটা হতেই পারে যে মার্কেট বুঝি আর কোনো দিন রিটার্ন দিতেই পারবে না, মার্কেট ক্র্যাশ করে গেছে, সব শেষ। কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু সেই জায়গার থেকে আবার রিকভার করেছে। সুতরাং আপনার এই আগামী 30 বছর জার্নিতেও এইরকম আরও কিছু ঘটনা ঘটবে, যেগুলো আমি এখন থেকে প্রেডিক্ট করতে পারবো না। এবং সেই সময় দাঁড়িয়ে সেই ঘটনাটাকে মনে হবে যে এটা বোধহয় এই শতাব্দীর সব থেকে ওর্স্ট, যেটাকে বলা যায় ওর্স্ট ফিনান্সিয়াল ক্রাইসিস, আর বুঝি কোনো দিন ফিনান্সিয়াল মার্কেট উঠে দাঁড়াতে পারবে না। এটা ঘটতে পারে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এইরকম ঘটনা কিন্তু অতীতেও ঘটেছে, এবং সেটাকে রিকভার করেই মার্কেট আজ 65,000-এর লেভেলে আছে। এবং ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে, সেটাকে রিকভার করেও মার্কেট একদিন 1 লাখ বা 2 লাখের রেঞ্জেতে গিয়েও পৌঁছবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।